ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলামের সাথে চরমোনাইয়ের পীর সাহেবের যে জোট, নির্বাচনী জোট, এটা সম্ভবত আর ঠেকানো গেল না, এটা ভেঙেই গেল। অনেক চেষ্টা জামাত ইসলামের পক্ষ থেকে করা হয়েছে। জামাতের আমির এক্ষেত্রে সর্বোচ্চ মানের ছাড় দেবার জন্য চেষ্টা করেছেন, কিন্তু মনে হচ্ছে কেউ একজন চরমোনাইয়ের ভিতর থেকে উস্কানি দিচ্ছে এবং উস্কিয়ে দিচ্ছে, যার কারণে তারা সকালে এক কথা, দুপুরে এক কথা এবং বিকেলে এক কথা বলছে। যদিও ইতিমধ্যে অনেকেই বলছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ, জামাত ইসলামের এই জোটে চরমোনাইকে রাখা উচিত হবে না, কারণ চরমোনাইকে বিশ্বাস করার মতো ঐতিহাসিক কোনো কারণ নাই। এখন যে ব্যক্তি আসনের জন্য এরকম বাগড়া দিতে পারে, সেই ব্যক্তি নির্বাচন হয়ে যাবার পরে আমি প্রধানমন্ত্রী হব বা আমাকে 10টা মন্ত্রিত্ব দিতে হবে, 20টা মন্ত্রিত্ব দিতে হবে, এইটার জন্য যে বাগড়া দিবে না, এর কোনো কারণ নেই এবং এটি ভাবারও কোনো কারণ নেই। এটি রাজনৈতিক বিশ্লেষক মহলের কথা। কেউ কেউ বলছেন যে এই যে জোট হব হচ্ছে না, হতে গিয়ে আবার হচ্ছে না, এর অন্যতম কারণ হচ্ছে চরমোনাইয়ের পীর সাহেব সর্বশেষ জামাতের কাছে 2টি কঠিন শর্ত জুড়ে দিয়েছে। শর্ত তারা একের পর এক বিভিন্ন সময় দিচ্ছেই, আসলে মূলত জোট করার পক্ষে চরমোনাইয়ের পীর সাহেব নয়। জামাত ইসলামের সাথে কোনো দিন সে জোটে আসবে না, এটি জাস্ট জনগণকে বোঝানোর জন্য তার একটা নাটকীয়তা বলে জনগণ মনে করছে। কারণ জামাত ইসলামের আমির যেভাবে এগিয়ে গেছেন, শফিকুর রহমান বিশেষ করে, চরমোনাইয়ের পীর সাহেব যদি সেই ক্ষেত্রে আন্তরিকতা না দেখায়, তাহলে একটু কেমন দেখা যায়, মানুষ ওটাকে ভালোভাবে নেবে না। এই জন্য সে আন্তরিকতা দেখায়, বাট কিছুক্ষণ পরেই আবার সেটা ভুলে যায়। আর শর্তের উপরে শর্ত, তার উপরে শর্ত, শর্ত দিতে 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 শর্তের বেড়াজালে জামাতকে একেবারে নাস্তানাবুদ করে ফেলছে। এই সর্বশেষ যে 2টি শর্ত ছুড়ে দিয়েছে, সেটি হচ্ছে তাকে 100টা আসন চাই, 100টা আসন না হলে তার নাকি মান সম্মান থাকে না, মান ইজ্জত চলে যায়। সুতরাং 100 আসনের নিচে জামাতের সাথে কোনো মতো অবস্থায় তারা জোটে যাবে না। এর আগে কিন্তু আমরা শুনেছি যে 60টা আসন পর্যন্ত রাজি হয়েছে, এখন আবার এই কয়েকদিন পরে আবার 100। মানে যখনই জামাতের পক্ষ থেকে এক পা আগানো হচ্ছে, পীর সাহেব তখন অমনি বেশ 20 পা পিছিয়ে আসছে। এখানে একটা অন্যতম কারণ আছে, কারণ হচ্ছে পীর সাহেবের যে মুরিদ যারা, তার যারা মাহফিল শুনতে আসে, এখানে আওয়ামী লীগও যায়, বিএনপিও যায়, তারপর চরমোনাই তো আছেই, মুরিদগুলো তো আছেই, জাতীয় পার্টিও যায়, জাকের পার্টিও যায়, প্রত্যেকেই যায়। যায় কি কারণে? যায় হচ্ছে তার ওই যে কিছু সুরেলা ওয়াজ, এগুলো শুনতে। কেউ উপভোগ করতে যায়, কেউ দেখতে যায়। তাহলে মনে করেন যে একটা জায়গায় চরমোনাইয়ের মুরিদ আছে হচ্ছে 100 জন, 100 জনের ভিতরে রিয়েল হাত পাখায় ভোট দেওয়ার মতো লোক 10 জন, বাকি 90 জন বিভিন্ন দলের। তো এই লোকগুলো তো চরমোনাইয়ের পীর সাহেবকে ভোট দিবে না, কোনোদিনও ভোট দিবে না। এখন এরা মনে করে যে এদের মাহফিলে যে লোকগুলো যায় সম্ভবত এরা সবাই তাদের ভোটার, আসলে তো তা না, বাস্তবতা তো ভিন্ন কিছু। তো এইটার উপরে ভিত্তি করে তারা 100 আসন চেয়ে বসে আছে, 100 আসন তাদেরকে এখন দিতে হবে। কেউ ভিতর থেকে উস্কিয়ে দিয়েছে যে তুমি এত 60টা আসনে তুমি রাজি হলে কেন? তুমি তো সারা দেশে নির্বাচন করলে, তোমার তো 170 থেকে 80টা আসন একেবারে নিশ্চিত, তুমি তো ক্ষমতায় চলে গেছো, তাহলে জামাতের সাথে তোমার যাওয়ার কি দরকার, একা একা নির্বাচন করো। যার কারণে তখন জামাতকে শর্ত চাপিয়ে দিচ্ছে। এর অর্থ হচ্ছে ওই যে ওই গল্পের মতো যে তুমি আমাকে এইভাবে গালিগালাজ করো, মারধর করো, তুমি কি আমাকে ভাত দিবা না? বউ স্বামীকে বলছে। তো স্বামী তখন বলছে, তুই কিলের ওজনে টের পাচ্ছিস না, তোকে আমি ভাত দিব কিনা? চরমোনাইয়ের এখন অবস্থা এরকম, জামাতকে বোঝাতে চাচ্ছে যে কিলের ওজনে টের পাচ্ছে না, জোটে থাকবো কিনা। আজকে তাদের সাংবাদিক সম্মেলন করে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা ছিল। গতকাল একজনের সাথে ওই তাদের আলোচনা সভায় জোট সংক্রান্ত, আসন সমঝোতা ইত্যাদি বিষয়ে যে আলোচনা সভাটি ছিল, সেইখানে উপস্থিত ছিলেন এরকম একজন ব্যক্তির কাছে শোনা, তিনি বলেছেন এরকম, চরমোনাই যে আসনগুলো চেয়েছে, এই আসনগুলোতে কোনো প্রার্থী থাকতে পারবে না। সবাই এক বাক্যে মেনে নিয়েছে যে অবশ্যই, এখানে
কারোর কোনো প্রার্থী থাকবে না, সব চরমনায়ের প্রার্থী থাকবে, সবাই মেনে নিল। এরপর বলা হলো তাদের আসন, জামাত ইসলাম কিন্তু সর্বশেষ তাদের 45টা আসন পর্যন্ত দিতে রাজি হয়েছে। 30 থেকে দেখেন ঠেলতে 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 45টায় চলে গেছে। ওই যে যত দিচ্ছে তত সে আরো আরো বেশি করে তার চাহিদা বাড়ছে, ভাবছে যে তো একবারই দিলেই তো 10টা বেড়ে যাচ্ছে, আর একবারই দিয়ে দেখি আর 10টা বাড়ুক, এরকম আর কি। এরপরে বললো যে না, 45টা তো দিচ্ছেন, আরো 25টা আসন আমার লাগবে। তখন জামাতের পক্ষ থেকে বলে যাচ্ছে ঠিক আছে, তাহলে যেখানে কোনো মানে কোন দলের জনপ্রিয়তা বেশি এরকম পরিমাপ করা যাচ্ছে না, হিসাব করা যাচ্ছে না, সবারই প্রায় সমান সমান কাছাকাছি, এরকম 25টা আসন শনাক্ত করে বলা হলো যে এইখানে সবাই উন্মুক্ত ভাবে প্রার্থী দিতে পারবে। এতেও সবাই রাজি হলো এবং ওই মিটিং থেকে বের হয়ে চরমনায়ের পীর সাহেব যিনি রেজাউল করিম, তিনি আন্তরিক, অত্যন্ত আন্তরিক, তার ভাষায় আমি বলছি, তিনি অত্যন্ত আন্তরিক। তিনি মামুনুল হককে বললেন যে যে করেই হোক জোটটা টিকিয়ে রাখতে হবে, এই জোট ভাঙা যাবে না। এই বলে তিনি ওখান থেকে বেরিয়ে এলেন। ও এখানে আবার ফাঁকে আর একটা কথা বলে নেই, চরমনায়ের পীর সাহেবের এরকম বাগড়া দেয়া দেখে এখন মামুনুল হকও বাগড়া দেয়া শুরু করেছে। মামুনুল হকের দলকে যে কয়টা আসন দেয়া হয়েছিল এখন তাতে তিনি তুষ্ট না, আরো অন্তত 15টা আসন তিনি বেশি চান। তো এটা তো এরকমই হবে, যখনই তাকে বেশি দেওয়া হবে অন্যজন তো বেশি চাবেই। এরপরে তারা এনসিপি কে আসন কমিয়ে দিতে বলছে এনসিপি কে যে 30টা দেওয়া হয়েছে এখানে 30টা দেওয়া যাবে না, তাদেরকে আরো কমিয়ে আনতে হবে। তার মানে কি এগুলো কি জোট রাখার কথা? এনসিপি কি মানবে? তখন এটা একটা সিদ্ধান্ত তো হয়েছে, এগুলো তো জোট রাখার কথা না, এগুলো মানে জোট যাতে ভেঙে যায় সেই জাতীয় কথা। এরপরে রাজি কিন্তু হয়ে গেল ওখান থেকে, এবং রেজাউল করিম সাহেব তিনি মামুনুল হককে এই কথা বলে গেলেন যে যে করেই হোক এই জোট টিকিয়ে রাখতে হবে। এরপর তারা বাড়ি গেলেন। সন্ধ্যার পরে তার কি হলো, চরমনায়ের যিনি নায়েবে আমির ফয়জুল করিম, তিনি দেখলাম একটা সাক্ষাৎকারে এই যে দেখুন তিনি বলছেন যে 100টা আসনের নিচে কোনো মতো অবস্থায় আমরা জোটে যেতে পারি না, এতে আমাদের মান সম্মান থাকবে না। তো সাংবাদিক প্রশ্ন করলো যে যদি আপনার 100টা আসন না দেয় তাহলে কি করবেন? উনি বলছেন না দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, কে দেবে না, তো দিতেই হবে। তার মুখ থেকে শুনুন একটু। 100-100 উপরে বা 100-র আশেপাশে, এটা হলে আমি মনে করি সম্মানসূচক হয়। সেটা না হলে কি জোট আপনারা না, যদি সেটা না হয়, সেটা হবে না কেন? না হওয়ার যুক্তি কি? যদি কারোর জন্য এটা না হয় তাহলে সে দায় দায়িত্ব তাকেই গ্রহণ করতে হবে। তাহলে এগুলো কি জোট রাখার মতো কথা? জোট টিকিয়ে রাখার মতো কথা? তাহলে বোঝা যাচ্ছে রেজাউল করিম সাহেবের কথা ফজল করিম সাহেব রাখছেন না। এবং ওই মিটিং এ যে রেজাউল করিম উপস্থিত ছিলেন, হয়তো ফজল করিম সাহেব এতে মাইন্ড করেছেন যে আমাকে বাদ দিয়ে আসন সমঝোতা করে ফেলো তুমি, তোমাকে এই অনুমতি দিল কে? তার মানে তাদের দুইজনের ভিতরে কোনো সমন্বয় নাই, দুজনের ভিতরে চরম সমন্বয়হীনতা আছে। একজন আরেকজনকে মাতুব্বর মানতে পারছে না, আর একজন আরেকজনকে মাতুব্বর মানছে না, কেউ কারো উপর ট্রাস্ট করছে না। সর্বশেষ যেটা করলেন, ওইখান থেকে বেরিয়ে এসে জামাতের কাছ থেকে 100 আসনের কথা বলে যে না হলে হবে না, এই বলে আজকে সন্ধ্যায় যমুনা টিভির একটা ফটোকার্ড দেখছি, এটা আসলে সত্য কিনা জানি না, সেখানে যে নিউজটি আসছে সন্ধ্যায় তারেক রহমানের সাথে দেখা করবেন। এর ভিতরে কিন্তু আবার আরেকটা কথা হয়েছে যে আমরা বিএনপিতে গেলে বিএনপি আমাদের এমনিতেই 100 আসন ছেড়ে দিতে চায়। তো বাইরে বিএনপির সাথে যান না, বিএনপি আপনার কতগুলো আসন দেয়। মূলত কিন্তু বিএনপি কিন্তু তাদেরকে সর্বোচ্চ 5টা আসন দেবে, সর্বোচ্চ যদি যায়। এক তো নেবে না, 2 হচ্ছে যদি নেয় তাহলে সর্বোচ্চ 5টা আসন দেবে। তো ভাই তুমি বিএনপির সাথে যে যদি 5টা আসন নিতে পারো, তাহলে জামাত ইসলাম 45টা আসন দিয়ে দিচ্ছে, এতেও তুমি খুশি না? তাহলে একটু ঐতিহাসিকতার দিকে যাইবে। এখানে চরমনায়ের ভোট কিন্তু সারা দেশে 3%-এর বেশি না। তো 3% ভোট পেয়ে তুমি 100 আসন যাচ্ছ, অথচ আমরা 4 দলীয় জোট যখন হলো তখন কিন্তু জামাতের ভোট ছিল 13%। তো 13% ভোটে বিএনপি জামাত ইসলামকে 30টা আসন দিয়েছিল এবং জামাত কিন্তু সেটাই মেনে নিয়েছিল। তাহলে 13% ভোট রেখে জামাত যদি 30টা আসনে রাজি হতে পারে, 3%-এ 45 আসন পেয়েও তারা রাজি না। বরং উল্টা দেখছি আমরা, তারা জামাতকে বিভিন্নভাবে গালিগালাজ, লোভী, বেঈমান, মুনাফেক ইত্যাদি ইত্যাদি বলে যাচ্ছে। এটা কোন ধরনের কথা রে ভাই? মানে তাদের কোনো দোষ নাই, দোষ যত সব জামাতের, মানে দায় ঠেকেছে শুধুমাত্র জামাতের। এবং তারা এমন ভীতি ছড়াচ্ছে যে যদি এই জোট না হয় তাহলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামাতের। জামাতের কি বিপদ আছে এত? জামাত তো সারা জীবন বিপদ মোকাবেলা করেই আসছে। আপনাদের মতো তো সব দলের সাথে মুরিদ বানিয়ে আওয়ামী লীগের সময় পীর সাহেব, তো আমরা সেগুলো কি ভুলে গেছি? এগুলো আর বলতে চাই না।
মানুষকে আমরা উস্কে দিতে চাই না, আমরা চাই যে করেই হোক এই জোটটা টিকিয়ে রাখতে হবে। 45টা আসন দিয়েছে ভাই, 45টা আসনে তুমি কাজ করে দেখো না। তোমার তো ইতিপূর্বে এই ধরনের কোনো অভিজ্ঞতাই নাই। এমপি হওয়ার তো দূরের কথা, কোনো জায়গায় চেয়ারম্যান হওয়ারও কোনো নজির নেই, হয়তো এক জায়গায় না কোথায় মনে সম্ভবত হয়েছিল। তাহলে একবারে তুমি লাভ দিয়ে সংসদ ভবনে চলে যেতে চাও। আবার শোনা যাচ্ছে তিনি নাকি প্রধানমন্ত্রীতে দাবি করেছেন যে জোট ক্ষমতায় আসলে আমাকে চরমনাই পীর সাহেবকে প্রধানমন্ত্রিত্ব দিতে হবে। কিছু বলার নাই, এটা আসলে ওই যে ওই কথাই যে কিলের ওজনে টের পাচ্ছে না, ভাত দেবো কিনা। দর্শক, এটা আর এখন গোপন রাখার কোনো বিষয় না যে এই জামাতের নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট ভেঙে যাওয়ার প্রধান কারণই হচ্ছে যে ইসলামী আন্দোলন, যার নেতৃত্বে আছেন চরমনের পীর সাহেব মুফতি সৈয়দ রেজাউল করিম, তিনি আসলে বেশি আসন দাবি করতেছেন। তাদেরকে 40 থেকে 45টা আসন ছাড়তে রাজি হচ্ছে জামাত, কিন্তু তারা 70 থেকে 75টা চায়। এর আগে অবশ্য 100-110টা চাইতো। এখন এই জন্য আসলে দায়ী কে? সমস্যাটা আসলে কোথায়? দেখুন, সমস্যাটা আসলে এককভাবে কাউকেই দায়ী করা ঠিক না, বাট এটা আগে থেকেই আসলে এদিক ওদিক হয়ে গিয়েছে। এখন বিএনপি বড় দল, বিএনপি বেশিরভাগ আসলে তাদের নিজের প্রার্থীকে দিয়েছে, সামান্য কিছু আসলে ছেড়েছে জোট প্রার্থীদের, তাও কিন্তু বিশাল সমস্যা। জায়গায় জায়গায় বিদ্রোহী প্রার্থী। এই যে নূরের আসনে হাসান মামুন এখন পর্যন্ত সে বলছে আমি দল আমাকে বহিষ্কার করুক আমি থাকবোই। রুবিন ফারহানাও সেম, আরো আছে অনেকে, এটা ভোটের মাঠে দেখবেন। তো এখানে হিমশিম খাচ্ছে। আর যাদেরকে বিএনপি জোটে নিয়েছে ওরা বড় নেতা বা দল নাই, কিন্তু ওই হিসাবে কিন্তু জামাতের জোটের সবগুলো দলই মোটামুটি খারাপ না। এখন প্রথম কথা হয়েছিল জামাত ইসলামী, ইসলামী আন্দোলন এবং ওই যে মামুনুল হকের খেলাফতের মজলিস সহ তারা একসঙ্গে থাকাটা ইসলামী জোট হবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এনসিপি কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেছে। তারা একদম শেষ সময় এসে তারা বলেছে আমরা জামাত জোটে যাব। তো এক্ষেত্রে আবার এনসিপি একটা ভাঙন দেখা দিয়েছে, কিছু দল ছেড়ে গিয়েছে, নতুন করে দল করবে শুনতেছি এখন। তো এরপরে আবার আসলো যে এবি পার্টি মঞ্জুর, তারা আসলো, আব বাংলাদেশ আসলো, তারপরে কর্নেল ওলিরি লিবারেল ডেমোক্রেট আসলো। তো এরা তো ইসলামী দল না। এখন জামাত চিন্তা করলো যে এদেরকে নিয়ে তো ভালো, তাহলে একটা ইসলামী দল বলতে পারবো না কেউ। এখানে মুক্তিযোদ্ধা আছে, মেজর আক্তারকে নিচে বিতর্কিত, আবার জুলাইয়ের যে শক্তি তারা আছে, এবং আগেও বলেছি আমি জরিপে বিশ্বাসী না, কিন্তু তারপরেও এই পর্যন্ত যে 5টা জরিপ এসেছে সবগুলো জরিপে কিন্তু 6 থেকে 7% বা 8% লোক বলতেছে আমরা এনসিপি কে ভোট দিব, কারণ এনসিপি জুলাই বিপ্লবের পক্ষে শক্তি। একটা নতুন রাজনৈতিক দলের কিন্তু এটা একটা বড় প্রাপ্তি। হোক তারা ক্ষমতা যেতে পারবে না, বাট এই যে একটা নতুন দল, তরুণ পোলাপান, তাদের এই যে 7 থেকে 8%, এটা কিন্তু কম না। এবং প্রত্যেকটা জরিপেই ইসলামী আন্দোলনের 1 থেকে 1.5% বা 3% এর বেশি না। তারপরেও ইসলামী আন্দোলন 100 থেকে 120 টাকা, যেখানে এনসিপি তারা 30টা আসনেই তারা বলে ঠিক আছে আর দরকার নেই, সেখানে ইসলামী আন্দোলন তারা মানে এই বার্গেন করতে করতে শেষ পর্যন্ত 60 থেকে 65-70 আসনে এসে থেকেছে। এবং গতকাল রাতে যে মজলিসের শুরা সেখানে বৈঠক হয়েছে, সেখানে তারা শুধু এই আসন চাই না, ক্ষমতায় গেলে কে কোন পোস্ট পাবে, শাসন ব্যবস্থা কি হবে, এগুলো নিয়ে একটা বিস্তারিত বিবরণ চাই। দেখুন, এই ইসলামী আন্দোলনকে এবং খেলাফতের মজলিসকে আসলে রেখে জামাত ইসলামের জোট করা সম্ভব না। আমি আগেও অনেকবার চিন্তা করেছি, বাট বলি নাই, কারণ জামাত ইসলামী চায় মডারেট ইসলামিক কান্ট্রি, এবং তারা অলরেডি আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন তারা জামাত ইসলামকে সমর্থন করেছে। তাদের কথা অনুযায়ী জামাত ইসলাম লোগো চেঞ্জ করেছে, এবং তারা বলেছে যে বাংলাদেশ শাসন ক্ষমতা আমরা যদি যাই, জনগণ যদি ক্ষমতায় বসায়, তাহলে আমরা যে আইন আছে ওই আইনই রাখবো, আমরা এক্সট্রা কোনো ইসলামী আইন এর উপর চালু করবো না। অথচ মুফতি রেজাউল করিম তিনি খালেদ মহিউদ্দিন টকশোতে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তারা ক্ষমতায় গেলে আফগানিস্তানের মতো ইসলামী আইন করবেন, এবং সেটা বাংলাদেশের মতো দেশে এটা এক ধরনের অসম্ভব বলা চলে। এইসব বিষয় নিয়ে কিন্তু ঝামেলা হবে, এবং এখনই নির্বাচন সামনে, ক্ষমতায় গেলে কাকে কোন পোস্ট নিবে, কাকে কোন পদ দিতে হবে, প্রধানমন্ত্রীকে হবে, এইসব বিষয় নিয়ে আসলে আলোচনা আর পর্যাপ্ত সময়ও এখন আছে বলে তো আমি মনে করি। যাই হোক, তারপরেও তারা এগুলো চায়। জামাত বেশ কয়েকবার তারা নির্বাচন করেছে, এমপিও হয়েছে, একবার 18টা, একবার 3টা এরকম, বাট ইসলামী আন্দোলনের কেউ পর্যন্ত এমপি হয়েছে কিনা আমার জানা নাই, থাকতেও পারে 1-2 আমি জানি না। বাট এখন তারা এতগুলো আসন চায় এবং তারা জোট ছেড়ে বেরিয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে যে ভাই, ইসলামী আন্দোলনের লাভটা কি এখানে? আমি তো মনে করি যে জামাত জোট ছেড়ে গেলে ইসলামী আন্দোলন, তারপরে মামুনুল হকের খেলাফতের মজলিস, তারা একটা আসনও পাবে না। অনেকেই মনে করেন যে জামাত ক্ষমতায় না গেলেও কাছাকাছি খুব ভালো একটা আসন পাবে, আবার অনেকে মনে করেন ক্ষমতায় যেতেও পারে, কারণ নির্বাচন আর 1 মাস বাকি আছে, ভোটের মাঠের মতিগতি তো বোঝা যায় না, আওয়ামী লীগের ভোটগুলো ভাগ হয়ে যাবে, কিছু জামাতে কিছু বিএনপিতে। আমি এখনো বিশ্বাস করি যে ইসলামী আন্দোলন কোন ফ্যাক্টর না। যদি জামাত ইসলাম এবং এনসিপি দুইটা এক থাকে, এবং সঙ্গে এবি পার্টি আছে, মোটামুটি আছে, তারপরে লিবারেল ডেমোক্রেটের কর্নেল ওলি আছে, এরা সহ যদি এরা এক থাকে, তাহলে ইসলামী আন্দোলন কোনো সমস্যা না। কারণ ইসলামী আন্দোলনের ভোটটা ওই বরিশাল অঞ্চলের দিকে বেশি, আর বাকি সমস্ত অঞ্চলে একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, বাট কম্বাইন্ড না আর কি।
এখন মুফতি রেজাউল করে চিন্তা করছে যে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের সমাবেশে যেই লোক হয়েছে আমার সমাবেশে তো একই লোক হয়েছে, কিন্তু ভাই ওই একই লোকই তোমার সমাবেশও গেছে, জামাত ইসলামের সমাবেশও গেছে, কারণ তারা মুসলমান তো এই জন্য পার্টিসিপেট করছে আর কি, বা তার মানে এই না যে তারা তোমার ভোট দিবে। তো এইসব চিন্তা করে ওই সোহরাওয়ার্দী উদ্যানের লোক সমাগম দেখায় সমস্ত বাংলাদেশে ভোট করা এত সহজ না বিষয়টা। তারপরেও শেষ পর্যন্ত জামাত এখন চেষ্টা করে যাচ্ছে যে তার সমঝোতা করা যায় কিনা। তবে কিছু ভুল আছে। জামাত ইসলামের ভুল হচ্ছে তারা কিন্তু বিএনপির মতো 300 আসনেই তাদের প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে ছিল, পরে যদি সমঝোতা হয়ে যেত তাহলে উইথড্র করে ফেলতো। কিন্তু এখন যদি ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতা না হয় বা জোটে না যায় বা নির্বাচনী সমঝোতা না হয়, তাহলে ওই ইসলামী আন্দোলনের প্রায় 12-13টা সিটে অতি বিশ্বাস করে জামাত সেখানে মনোনয়নপত্র জমাই দেয়নি। হ্যাঁ, এখন যদি ইসলামী আন্দোলন জামাত ইসলাম জোট না থাকে তাহলে তো সমস্যা, তাহলে জোট থেকে বেরিয়ে গেলেও কিন্তু ওই জামাতের কোনো প্রার্থী নাই, ওই জায়গার ভোটগুলো ইসলামী আন্দোলনে যাবে। এটা কিন্তু ইসলামী আন্দোলন জানে এবং এই কারণে তারা এখন পর্যন্ত মানে চিন্তা করে যে আমরা তো 10-12টা জায়গায় তো আমরা এগিয়ে থাকবো, সেখান থেকে 2-3 জন এমপি হলে খারাপ কি, এই একটা ব্যাপার। এটা জামাত ভুল করেছে। এখন জোট না হলে সেগুলো তারা উইথড্র করতো না, তাহলে ঘরে জামাতের প্রার্থী থাকতো। এবং জামাত ইসলামের মাথা রাখতে ছিল যে ইসলামী আন্দোলন কিন্তু জামাত ইসলামের রাজনৈতিক সংগ্রামের সঙ্গী নয়। গত 15 বছরে জামাত ইসলাম যে নির্যাতন সহ্য করেছে তখন কিন্তু ইসলামী আন্দোলন শেখ হাসিনার সঙ্গে মিলেমিশে বিভিন্ন ভোটে অংশ নিয়েছিল এবং বলেছিল যে শেখ মুজিবুর রহমানের ফ্যামিলি নাকি ওলিয়া উলিয়ার বংশ, ইরাক থেকে এসেছে। যদিও তিনি ইউটার্ন নেন, যে একটা সিটি কর্পোরেশন নির্বাচনে তার ঘুষি মেরে মানে ডাকা ফালাই দিছিল নাকি, তখন থেকে চরমনায় পিসাব একটি ইউটার্ন নেওয়া শুরু করে। বাট গত 15 বছর তাদেরকে আমরা শেখ হাসিনার সঙ্গে সমঝোতা করে চলতে দেখেছি। এবং ইসলামী আন্দোলন জামাত ইসলামের অন্তত 2-3 মাস আগে থেকেই একটা নির্বাচনী সমঝোতা আসা উচিত ছিল। কে কি ধরনের সরকার চায়, কে কি চায়, কে কোন চায়, এগুলো নিয়ে একটা মিনিমাম একটা 2-3 মাস আগে একটা কথাবার্তা হলে তাহলে এই সমস্যাটা হতো না। যদিও আসলে পরবর্তীতে এই এনসিপি এবং আরো একটা দল সাথে সমস্যাটা বেড়েছে, এটা আসলে জামাত বা ইসলামী আন্দোলনের কারোই উপরই দোষটা দেওয়া যাবে না। এবং এনসিপি কে তো নিতেই হতো, তাই না? তাদেরকে বিএনপিও চায়, সুতরাং একটা ডিমান্ড আছে। চরমোনাইয়ের একটা ইগো আছে, তারা দল যাই হোক না কেন তারা কারো নেতৃত্ব মেনে নিতে চায় না। তারা মনে করে জোট হবে, জোটে আমরা সেরা হবো। কিন্তু জামাত ইসলাম তো অনেক বড় দল এবং এই এনসিপি জনসমর্থনও ওদের চেয়ে অনেক বেশি, বিভিন্ন জরিপে প্রমাণিত। কিন্তু ইসলামী আন্দোলন সবসময় চায় যে তারা মানে গায়ে মানে নাতনি মোড়ল, অথচ জোট করলে কিন্তু ভালো মন্দ বুঝতে হয়, শুনতে হয়। জামাত ইসলামও কিন্তু অনেক স্যাক্রিফাইস করেছে, তাদের প্রতিটা আসনে একজন প্রার্থী আছে মোটামুটি যে দাঁড়াতে পারে, বাট অনেকে নমিনেশন উইথড্র করে নিয়েছে এই জোটের কারণে। কিন্তু চরমোনাইর তারা এই ছাড়টুকু দিতে রাজি না। আমি মনে করি যে জামাত ইসলামের সবচেয়ে বড় ভুলটাই হচ্ছে ওই 12টা আসনে মনোনয়ন জমা না দেওয়া। এখন যদি এই 12টা আসনে এনসিপির কেউ মনোনয়ন জমা দিয়ে থাকে তাহলে হয়তোবা সেখানে তাকে জামাত সমর্থন দিতে পারে। কিন্তু আমি মনে করি যে যদি ইসলামী আন্দোলন নাও আসে জোটে, তাহলে ওই এলাকায় ইসলামী আন্দোলনের ভোটগুলো শেষ পর্যন্ত জামাতেই চলে আসবে বলে আমার বিশ্বাস। কারণ পাবলিক মনে করবে যে ইসলামী আন্দোলনকে ভোট দিয়ে লাভ নাই, জামাতকে ভোট দিলে অন্তত তারা বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করতে পারবে, এটা আমার মনে হয়। এবং আমি মনে করি যে যদি ইসলামী আন্দোলন এই জামাত জোটে যোগ না দেয় তাহলে বড় ভুল করবে এবং তাদের একটা আসন পাওয়ার সম্ভাবনাও নেই। তারপর আমি আশা করবো যে বিএনপির মতো শক্তিশালী দলকে পরাজিত করতে হলে জামাত, ইসলামী আন্দোলন, এনসিপির যে ঐক্য দরকার যাতে সেটা বজায় থাকে, এটা এখন আমার প্রত্যাশা। দেখা যাক কি হয় সংবাদ সম্মেলনে। তবে যদি ইসলামী আন্দোলন এই জামাত জোট ত্যাগ করে, মনে রাখবেন জীবনে তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না, এবং মানুষ তাদেরকে আর বিশ্বাস করবে না। এখনো সময় আছে, ইসলামী আন্দোলন, মুফতি রেজাউল করিম তারা যাতে মানে কষ্ট নিয়ে হলেও, ছাড় দিয়ে হলেও অন্তত জোটটা ছেড়ে না যায়। বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ প্রবাসে থাকে এবং মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে এবং বাংলাদেশের রেমিটেন্স পাঠায়, এবং এই রেমিটেন্সের উপর দিয়ে আসলে আমাদের দেশটা টিকে আছে, যেটা বাস্তবতা। এবং এর আগে কখনোই প্রবাসীদের ভোট দেওয়ার অধিকার ছিল না, কিন্তু এই ইউনূস সরকার এসে তারা একটা উদ্যোগ নিল যে প্রবাসীরাও ভোট দিতে পারবে, যে প্রবাসীদের টাকা বাংলাদেশ চড়ে সেই প্রবাসীরা ভোট দিবে। এটা শুনে আমিও আনন্দিত হয়েছিলাম এবং সেভাবেই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তো যেসব প্রবাসীরা অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন তাদের অ্যাড্রেসে অলরেডি পোস্টাল ব্যালট চলে গিয়েছে, এবং সেই পোস্টাল ব্যালট দেখে আবার অনেকের একটু গোস্বা যে বিএনপি, ওরা বলতেছে যে বিএনপির ধানের শীষ নাকি অনেক নিচে আছে, কিন্তু নির্বাচন কমিশন বলতেছে যে সরে আর অশ্বই ভাবে ক্রম অনুসারে এভাবে আসলে মার্কা দেওয়া হয়েছে। সুতরাং ওই সবার আগে আছে আপেল মার্কা, তো ধানের শীষ ওইভাবে নিচে আছে আর কি। এই আসলে আমরা অনেক ক্রিটিক্যাল, মানে সব জিনিসকে আসলে অনেক কঠিন করে ফেলি। যাই হোক, পোস্টাল ব্যালট যখন সকল প্রবাসীদের ঠিকানায় চলে গিয়েছে তারপরে শুরু হলো বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ ভিডিও করে পোস্টাল ব্যালট খুলে দাঁড়িপাল্লায় সিল মেরে দেখায় যে দেখো আমি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি। কুয়েতে, সৌদি আরবে, বাহরাইনে সেখানে দেখা গিয়েছে যে একই ঠিকানায় 250 পোস্টাল ব্যালট, 490 পোস্টাল ব্যালট এগুলো আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এক ঠিকানায় এত প্রবাসী থাকে, এক ঠিকানায় তো 490 জন বা 270 জন থাকা সম্ভব না। তাহলে কেন সেখানে এই পোস্টাল ব্যালট গুলা গেল, কেন ওই ঠিকানায় গেল? আমি আগে বলি যে পোস্টাল ব্যালটে ভোটের নিয়ম হচ্ছে, আমাদের এই ইউকেতেও আছে, আমাদের এখানে অনেকে পোস্টাল ব্যালটে ভোট দেয়, অনলাইনে ভোট দেয়, বাট আমি সরাসরি গিয়েই ভোট দিই, আমার কাছে একটু ভালো লাগে আর কি এটা। এখন পোস্টাল ব্যালটের নিয়ম কিন্তু সব দেশেই এক। আপনি যদি অনলাইনে রেজিস্ট্রেশন করেন তাহলে
আপনার অ্যাড্রেসে পোস্ট অফিসের মাধ্যমে ওরা পোস্টাল ব্যালট পাঠায় এবং খাম ছিলার পরে আপনি একটা ব্যালট পাবেন এবং একটা ফিরতি খাম পাবেন, মানে কোনো টাকা পয়সা লাগে না, এটা ফ্রি। তো আপনি আপনার ভোটটা দিয়ে ওই খামটার ভিতরে ব্যালটটা ভরে আপনি নিকটস্থ পোস্ট অফিসে বা ওই যে ডাক বাক্সে ফালে দিলেই কমপ্লিট হয়ে গেল। এখন আপনার বাসায় পোস্টাল ব্যালট আসার পরে যদি আপনাকে না জানিয়ে আপনার ছেলে ভোটটা দিয়ে তারপরে পোস্ট বক্সে ফেলে দেয়, তাহলে এই জন্য দায়ী কে? পৃথিবীতে কিন্তু পোস্টাল ব্যালটের ভোটগুলো এভাবেই হয়। সুতরাং এখানে এই সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, এখানে হয়েছে কি, এইখানে যেসব প্রবাসী ভাইরা যায় তারা কিন্তু নাম্বার 1 বেশি লেখাপড়া করে নাই, নাম্বার 2 সহজ সরল, এবং নাম্বার 3 হচ্ছে এদের বেশিরভাগই হচ্ছে অবৈধভাবে আছে, তারা তাদের ঠিকানা ইউজ করতে পারে না। এখন যখন আপনার ভিতরে আত্মবিশ্বাস কম থাকে বা লেখাপড়া জানা কম থাকে, তখন একটা মুরব্বি ধরে, আমি দেখেছি জুলকারনাইন সাহেব সামি অনুসন্ধানী সাংবাদিক, তিনি অনেকগুলো ভিডিও পোস্ট করেছেন এবং তিনি দেখিয়েছেন যে অনেকগুলো বাসায় অনেকগুলো ব্যালট উঁচু করে রাখা আছে এবং দাড়ি টুপিওয়ালা মানুষ, এবং তিনি বলার চেষ্টা করতেছেন যে এরা জামায়াতের লোক, এই জামায়াতের লোক, তারা দূতাবাস থেকে তাদের ঠিকানায় এই ব্যালট পেপার গুলো পাঠানো হয়েছে। তো সেখানে আমি এই জুলকারনাইন সাহেব সামির যে ভিডিওগুলো দেখলাম, তারপর তিনি আবার কনভারসেশন করেছেন একজনের সঙ্গে যে ভাই আপনার কাছে এতগুলো ব্যালট আসলো কিভাবে, কথা বলেছেন, সে লোকটার নাম লিয়াকত সাহেব। তো যা বুঝলাম তা হচ্ছে যে যখন প্রবাসী রেজিস্ট্রেশন করেছে, রেজিস্ট্রেশন করার সময় ঠিকানা দিতে হয়, যার যার ঠিকানা দিতে হয় যে আমি ওই ঠিকানায় আছি, আপনি চিঠি ওই ঠিকানায় পাঠিয়ে দেন। কিন্তু যেহেতু তারা নিজেদের ঠিকানা ব্যবহার করতে পারে না, সেহেতু হয়তো কারো পরামর্শে তারা ওই এলাকার বড় ভাই বা কোম্পানির ম্যানেজার তাদের ঠিকানা এবং পোস্ট কোড ইউজ করেছে। এই পোস্ট কোড তো ডিফারেন্ট, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে পোস্ট কোড আছে, যেমন ঢাকা 1600, ঢাকা 1700, ঢাকা 1601, এরকম সৌদি আরব, কাতার, কুয়েত, ওমানেও আছে। তো একজন একজনকে বলছে এই পোস্ট কোড ব্যবহার কর, ও আবার একজনকে বলছে এই পোস্ট কোড ব্যবহার কর। এভাবে একটা পোস্ট করেই 200-250 চিঠি এসে পড়েছে, যেটা কিন্তু আবার আমেরিকাতে, ইউকেতে বা ইউরোপে ঘটে নেই। কারণ আমেরিকা, ইউরোপ, ইউকেতে যারা থাকে তারা মোটামুটি সেটেল হিসেবে থাকে, শিক্ষিত মানুষ, এবং তারা অন্যের অ্যাড্রেস দেয় না। এখন নির্বাচন কমিশনের তো কোনো দোষ নাই, কারণ একজন প্রবাসী যখন পোস্টাল ব্যালটের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে, তখন সে তার এনআইডি নাম্বার দিতে হয়, এনআইডি নাম্বার দিয়ে তারপর সে পোস্টাল ব্যালটের জন্য সে অ্যাপ্লাই করে। এখানে কিন্তু পোস্টাল ব্যালট বেশি যাওয়ার সুযোগ নেই, কারণ প্রতিটি পোস্টাল ব্যালট এনআইডির বিপরীতেই কিন্তু ইস্যু করা হয়। এখন সেই ব্যক্তি যদি তার অ্যাড্রেস না দিয়ে আরেকজনের অ্যাড্রেস দেয়, এবং সেই প্রবাসী যেই আরেকজনের অ্যাড্রেসটা দিল, সেই অ্যাড্রেসে চিঠি যাওয়ার পরে ওই ব্যক্তি খাম খুলে ব্যালট বের করে নিজের পছন্দ মতো ভোটটা দিয়ে আবার ওই ফিরতি এনভেলপে ভরে পাঠিয়ে দেয়, সেটা নির্বাচন কমিশন কি করবে ভাই? পৃথিবীর সব দেশে তো পোস্টাল ব্যালটের সিস্টেম নেই। আপনার বাড়ি গিয়ে তো আর নির্বাচন কমিশন দেখবে না যে ভোটটা আপনি দিয়েছেন নাকি অন্য কেউ দিয়েছে, নাকি ঠিকানা আপনি রং দিয়েছেন নাকি অন্য ঠিকানা দিয়েছেন। এই হচ্ছে গিয়ে সমস্যা। এখন যেহেতু আমাদের সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, এইসব দেশের প্রবাসীরা অনেকেই এক রুমের ভিতরে অনেকজন থাকে, অনেকে আর অবৈধ থাকে, পালিয়ে থাকে, ঠিকানা ইউজ করতে দেয় না। ওদিকে আবার সে কিন্তু সৌদি আরবে সে অবৈধভাবে আছে, বাহরাইনে, কাতারে কিন্তু অবৈধ আছে, কিন্তু সে কিন্তু বাংলাদেশের তো ভোটার, বাংলাদেশে তো সে লিগেল ভোটার। সুতরাং সে আরেকজনের ফোন করে, কি করবো? তখন সে বলে যে আচ্ছা ওই পোস্টটা দিয়ে দে, ওই ঠিকানা দিয়ে দে, ওই ঠিকানায় আসুক, তারপর তুই এখান থেকে নিয়ে যায়, তারপর তুই তোর ভোট দিয়ে দিবি। তো এখন মনে করেন যে সৌদি আরবে আছে প্রায় 50 লাখ বাংলাদেশি। এখন এত বাংলাদেশির ভিতরে যদি আপনি দুই একটা বিচ্ছিন্ন ঘটনা কারো বাসায় দেখেন 400 ব্যালট, 500 ব্যালট, তো কমই। এখন বিএনপি যদি বলে যে জামাত নিয়ে গেল, এটা তো হওয়া সম্ভব না, কারণ যেই প্রবাসী তার এনআইডি দিয়ে লগ ইন করে সে পোস্টাল ব্যালট চেয়েছে, সেই প্রবাসী যে অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেসেই কিন্তু পোস্টাল ব্যালট এসেছে। এখন যদি সেই ব্যক্তি ভিন্ন অ্যাড্রেস দিয়ে থাকে এবং ওই অ্যাড্রেসের লোক খাম খুলে নিজেই ব্যালটে নিজের পছন্দ মতো সিল মেরে ফিরতি খামে পাঠিয়ে দেয়, নির্বাচন কমিশন কি করবে বলেন? এখন জুলকারনাইন সাহেব সামি তার ফেসবুকে যেই ভিডিও দিয়েছেন বা যেই ফোন রেকর্ড তিনি ফাঁস করেছেন, এখানে আমি একটা জিনিসই বুঝলাম যে যাদের কাছে পোস্টাল ব্যালট এসেছে তারা কিন্তু ইচ্ছে করেই দেননি, তারা একটা কমিউনিটি মেনটেন করেন, সেই কমিউনিটির সবাই ওই অ্যাড্রেসটা ইউজ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু একটা ঠিকানায় 250 চিঠি বা 400 চিঠি বা 500 চিঠি আসছে, তার কিন্তু উচিত ওই চিঠিগুলো ওই লোকের কাছে পাঠিয়ে দেওয়া। এখন অনেকে বলতেছেন চিঠি না পাঠিয়ে খাম খুলে ফেলা হলো কেন? খাম খুলে পোস্টাল ব্যালট বের করে টেবিলে সাজিয়ে রাখা মানেই তো হচ্ছে তার 2 নম্বর। যুক্তি আছে কিন্তু, যেমন বাহরাইনে দেখা গেছে যে খাম থেকে ব্যালটটা খুলে সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু না দর্শক, এটা 2 নম্বরই না। কারণ একই ঠিকানায় যখন 400 চিঠি এসেছে, ওই খামের উপরে কিন্তু ফোন নাম্বার লেখা নাই, ফোন নাম্বার লেখা হচ্ছে পোস্টাল ব্যালটে। সুতরাং এইটা কার চিঠি? মনে করেন এইটা হচ্ছে জামালের চিঠি, কিন্তু জামালের নামও লেখা নাই খামের উপরে, জামালের ফোন নাম্বারও লেখা নাই। তাহলে আমি যদি খামটা খুলে ব্যালটটা দেখি ওইখানে নাম লেখা আছে, তখন আমি তাকে ফোন করে বলতে পারি যে তোমার ব্যালটটা এসে তুমি নিয়ে যাও। তো এভাবেই কিন্তু করা হয়েছে। এখন জুলকারনাইন সাহেব সামির প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে উনি যেভাবে উপস্থাপন করেছেন এবং ওনার ভিডিওতে এবং ফোনালাপে পুরো ঘটনার জন্য জামাতকে দায়ী করেছেন। দেখেন কমিউনিটিতে অনেক বড় ভাই থাকে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, তখন ওই বড় ভাইদেরকে বলে ছোট ভাইরা যে ভাই আপনার অ্যাড্রেসটা ইউজ করুন, আমাদের সমস্যা আছে। উনি বলে ঠিক আছে কর। মধ্যপ্রাচ্যে
যেহেতু আরব দেশ, মুসলিম দেশ, ওইখানে যারা প্রবাসীরা আছে তারা কিন্তু জামাতের সমর্থকই বেশি, যেটা বাস্তবতা। প্রবাসীরা জামাত ইসলামে ভোট দেয় বেশি। তো এই কারণে বিভিন্ন যে জামাত নেতা আছে কমিউনিটিতে, ওদেরকে বলে যে ভাই আপনার অ্যাড্রেসটা ইউজ করছি, তো উনি বলে ঠিক আছে কর। কারণ প্রবাসী বাংলাদেশে কিন্তু অনেক সমস্যা থাকে, তারা অনেক সময়ই অনেক ক্ষেত্রেই নিজেদের ঠিকানা ব্যবহার করতে পারে না। তো তখন ওই ব্যালটগুলো নির্দিষ্ট প্রবাসীদেরকে বোঝানোর জন্য খাম থেকে খুলে ব্যালটগুলো বের করে দেখতে হয় যে ফোন নাম্বার কি লিখছে, নাম কি, তখন ফোন করে করে ওদেরকে ডাকতে হয়। এখন জুকারেন স্যার স্বামীর যে ফোন আলাপটা দেখলাম, সেখানে এক লোক বলতেছে, সে বারবার বলতেছে যে আপনার ঠিকানায় চিঠি আসছে, তো আপনি এতদিন জান নাই কেন আমাকে, আজকে 5-10 দিন হয়ে গেছে আপনি জান না কেন। কমপ্লেন কিন্তু এটাই আর না। ওই লোক বলতেছে বাবারে আমরা তো কাজ করি, আমরা তো একজন ফোন করতে হয়, এজন্য দেরি হয়ে গেছে, তোমার ব্যালট তুমি পাইবা, তোমার ব্যালট তোমার কাছে পৌঁছে দেওয়া হইব। আমি যে সকল ভিডিও দেখেছি ওই সকল ভিডিওতে আমি আসলে কোনো অনিয়ম দেখি নাই, কারণ বাস্তব পরিস্থিতি আমি আপনাদেরকে বললাম, সৌদি আরব, কাতার, কুয়েতে এরকমই হয়। মানে এক সাংবাদিক বলতেছে, সব কিছু জানি না, যে সেখানে নাকি ব্যালটে সিল মারতে দেখা গিয়েছে। এখন যদি এটা করে থাকে তাহলে অন্যায় করেছে, কারণ যার নামে ব্যালট ইস্যু করা হয়েছে শুধু সেই সিল মেরে ফিরতি খামে সে পাঠিয়ে দিবে। একটা ঠিকানায় 200-300 গেল আর সে খুলে খুলে সিল মারা শুরু করলো, এটা কিন্তু অন্যায়। প্রশ্ন হচ্ছে যে এটা কি জামাত করতে পারে? যদি অনেক প্রবাসী একজন জামাত নেতার ঠিকানা ইউজ করে এবং তার বাসায় সব চিঠিগুলো আসে, এবং তিনি যদি চান যে সবগুলো খুলে দাঁড়িপাল্লায় সিল মেরে ফিরতি খামে পাঠিয়ে দিবেন, তিনি করতে পারেন। পোস্টাল ব্যালটের ভোট তো এভাবেই হয়, কিন্তু সেটা হবে অন্যায়। ঠিক তেমনি বিএনপি লোক করতে পারেন, যদি বিএনপি লোকের বাসায় কেউ অনেক চিঠি পাঠায়, সেও পোস্টাল খুলে সে ধানের শীষে সিল মেরে পাঠিয়ে দিতে পারেন। এখন এগুলো কি আসলেই হয়েছে আমি জানি না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে একটা ঝামেলা, একটা বিতর্কের ভিতরে কিন্তু এই পোস্টাল ব্যালট অলরেডি জড়িয়ে গিয়েছে, এবং বিএনপি করো কিছু করেছে। কারণ বিএনপি কিন্তু ভালো করেই জানে যে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ প্রবাসীরা কিন্তু জামাতে ভোট দিবে। এখন আজকে বিএনপি নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করে এসেছে, এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য 15 লাখ প্রবাসী অনলাইনে নিবন্ধন করেছে, এবং যেই পরিমাণ প্রবাসী পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশন করেছেন সেটা যদি 300 আসনে ভাগ করা হয়, তাহলে প্রায় প্রতিটি আসনে 5000 করে গড়ে প্রবাসী রেজিস্ট্রেশন করেছেন। তাহলে দেখুন প্রচুর প্রবাসী ভোট, এবং এই প্রবাসী ভোটই কিন্তু পারে একটা নির্বাচনের ফলাফল উলটপালট করে দিতে। এবং বিএনপি মনে করতেছে যে এটাই কিন্তু জামাত ইসলামের একটা সুবিধা হতে পারে। তবে প্রত্যেকটি আসনের বিপরীতে গড়ে 5000, বাট কম বেশি আছে। যেমন ফেনী 3 আসনে নিবন্ধন করেছেন 16,000 প্রবাসী, চট্টগ্রাম 15 আসনে 14,000 প্রবাসী এই পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এভাবে যেসব এলাকায় প্রবাসীরা থাকে, হ্যাঁ, ওইসব এলাকায় বেশি প্রবাসী নিবন্ধন করেছেন, আবার অনেক এলাকায় প্রবাসী নাই, ওইসব এলাকায় কম বেশি আছে, বাট গড়ে এরকম 5000-এর মতো আর কি প্রতিটা আসনে। এখন বিএনপির কথা হচ্ছে যে যদি এইসব পোস্টাল ভোটে জালিয়াতি হয়, অলরেডি কিছু ভিডিও দেখা গিয়েছে, যদি আসলেই কোনো জামাত নেতা, যেহেতু তার ঠিকানা চিঠি এসেছে, সে অন্য প্রবাসী ভোটটা দিয়ে দিল, হতে পারে। কারণ বিএনপি জামাত সবাই তো চায় তারা ক্ষমতায় আসুক, কাজে 2-1টা ভোট বেশি যদি ক্ষমতায় আসে, জামাতের সব নেতা তো ধতর্ষী পাতা না, বিএনপিও না। দর্শক, আমি কিন্তু এখানে বিএনপি বা জামাতের দালালি করতে আসিনি, আমি আজকে আপনাদের ফ্যাক্ট বলতে আসছি। যে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক হচ্ছে, এতে আমি শিওর বিএনপি চাইবে এই পোস্টাল ব্যালট বাতিল করে দেওয়া হোক। আজকে অলরেডি ইশরাক হোসেন সে তার ফেসবুক পোস্টে লিখেছে যে পোস্টাল ব্যালট বাতিল চাই, কারণ এই পোস্টাল ব্যালটই হচ্ছে এখন বিএনপির গোড়ার কাটা। কারণ প্রচুর খবর আসতেছে যে পোস্টাল ব্যালটে যারা ভোট দিচ্ছে, সৌদি আরব, কাতার, কুয়েত আর আমিরাত, আমাদের তো বেশিরভাগ প্রবাসীরাই আরো দেশগুলো থাকে, আমাদের 95% ভোট জামাতে দিতেছে। তো এরপরই আবার এই যে এইসব তো দেখলেন ভিডিও টিডিও আসতেছে, এগুলো যদিও এইসব ভিডিওর ভিতরে নিয়মতান্ত্রিক ভাবে কিন্তু সব হচ্ছে, কারণ আমি নিজে রেজিস্ট্রেশন করছি, আমি আমার অ্যাড্রেস না দিয়ে অ্যাড্রেস দিছি অমুকের, এতে তো নির্বাচন কমিশনের তো দোষ নেই, দোষ হচ্ছে যে রেজিস্ট্রেশন করেছে তার, কারণ অ্যাড্রেসটা সে দিয়েছে, তার এনআইডি দিয়ে লগইন করে। এখন যাদের কাছে 400-500 ব্যালট আসছে, তারা যদি আসলেই কোনো 2 নম্বরই করে অন্যের ভোটটা নিজে দিয়ে দেয়, হতেও পারে দর্শক, আমি জানি না, সেক্ষেত্রে কিন্তু জামাত ইসলাম সুবিধা পেয়ে যাবে, এবং এতেই কিন্তু বিএনপির আপত্তি, যে তারা অলরেডি গতকালকে গিয়ে নির্বাচন কমিশনে বলে এসেছে, এবং নির্বাচন কমিশন বলেছে তারা খতিয়ে দেখবে। এখন প্রশ্ন হচ্ছে যে দোষটা আসলে কার? আমি বলবো দোষটা হচ্ছে ইউনূস সরকারের। কেন ভাই, বাংলাদেশের ইলেকশন কোনোদিনই সন্দেহ মুক্ত ছিল না। জিনিস খেয়াল করেন আপনি, বাংলাদেশে ভোট হলে একটা ভোট কেন্দ্র থাকে, সেখানে গোপন বুথ থাকে, বুথে সিসি ক্যামেরা থাকে, আরো থাকে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার এবং সব দলের এজেন্ট। এর ভিতর গিয়ে ভোটাররা ভোট দিয়ে আসে। এরপরেও দেখেন আপনি, যেই পরাজিত হয় সেই বলে নির্বাচন সুষ্ঠু হয় নাই। প্রত্যেকটা দল চায় ভুয়া ভোটার পাঠিয়ে জাল ভোট দেওয়ার জন্য, তারা সহজেই জয়লাভ করতে পারে। তো এইরকম যেখানে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, প্রত্যেকটা দলের এজেন্ট, গোপন বুথ, বাইরে পুলিশ, আর্মি, তারপরেও নির্বাচন সুষ্ঠু হয় না, জাল ভোট হয়ে যায়, সেইখানে আপনি পোস্টাল ভোটের উদ্যোগ কেন নিলেন? ঠিক আছে, আপনার চিন্তা সৎ ছিল যে প্রবাসীরা এত কষ্ট করে দেশের জন্য তারা ভোট দেয়, কিন্তু এখন যে বিতর্ক শুরু হলো, এখন যদি বিএনপি বলে যে আমরা এই পোস্টাল ভোট মানি না, তখন কি করবেন? বলেন না, তখন কি করবেন? আমাদের বাঙালির মতো এত ক্রিটিকাল দুনিয়াতে কমই আছে, কাজেই সেই বাঙালিদেরকে আপনি পোস্টাল ভোটের সুযোগ দিলেন, তাহলে বিতর্ক তো হবেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই পোস্টাল ভোটে সুবিধাভোগী কে?
আমি মনে করি যে এই পোস্টাল ভোট যদি শেষ পর্যন্ত কাউন্ট হয় এবং 600 আসনের মূল ভোটের সঙ্গে অ্যাড করা হয়, তাহলে জামায়াত লাভবান হবে, কারণ বেশিরভাগ প্রবাসীরাই জামাতকে ভোট দিবে। আর যদি বিএনপি আন্দোলন করে এবং বিএনপি চাপ দিয়ে নির্বাচন কমিশনকে বলতে পারে যে দেখো পোস্টাল ব্যালটে কিন্তু জালিয়াতি হচ্ছে, বিভিন্ন ভিডিও আসতেছে, সুতরাং আমরা এটা মানি না, পোস্টাল ভোট বাতিল করে দিতে হবে, এবং বিএনপির দাবি মেনে যদি নির্বাচন কমিশন এই পোস্টাল ভোট বাতিল করে দেয়, তাহলে এতে কিন্তু বিএনপি লাভবান হবে। তবে ওভারঅল আমি যেটা বললাম যে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে বিএনপির লোকেরা খুব প্রচার করতেছে, এটা হলো কেন, এটা হলো কেন, আবার এগুলো কিন্তু আওয়ামী লীগ শেয়ার করতেছে, সজীব ওয়াজেদ শেয়ার করতেছে, এই দেখো ইউনূসের আমলে কি জালিয়াতি হচ্ছে ভোটে। কিন্তু মোটেও বিষয়টি তা না। বিষয়টি হচ্ছে যে অনেক প্রবাসী অবৈধ থাকার কারণে তাদের ঠিকানা ব্যবহার করতে পারতেছে না, এই কারণে তারা কমিউনিটির একজন বড় ভাই গোসের লোকের ঠিকানা ব্যবহার করে, এবং উনি আবার ওই খাম দেখে চিনেন না যে কার চিঠি এটা, উনি আবার এই জন্য খাম খুলে ব্যালট পেপার বের করলে দেখেন সেখানে ওই লোকের নাম আছে, ফোন আছে, তিনি ফোন করেন, ফোন করলে এসে নিয়ে যায়। বাট এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপরেও কি ওই এলাকার সব বড় ভাইরে কিন্তু তো ভালো যে 200 ব্যালট আসলো আর আমি ফোন করে দিলাম না? হয়তো এমন হতে পারে যে তিনি ওগুলো খুলে নিজেই সিল মেরে দিতে, হতে পারে না, হতে পারে। সুতরাং বিএনপি যে অভিযোগ করতেছে সে অভিযোগ কিন্তু একেবারে মানে অমূলক না, বিএনপির কিন্তু যুক্তি আছে। তো যেটাই বললাম আর কি, দায়ী হচ্ছে ইউনূস সরকার, কারণ আমরা এখনো ওই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার মতো এত দক্ষ আমরা হই নাই, এত আধুনিকও আমরা হইনি, এত প্রোগ্রেসিভ আমরা হইনি। এখন এই পোস্টাল ব্যালট করতে গিয়ে সরকারের কোটি কোটি টাকা খরচ হলো এবং নতুন করে একটা এমন বিতর্কের জন্ম দিল, এই বিতর্কের শেষ কোথায় আমি জানি না। তো যেটা বললাম আর কি, যে যদি এই পোস্টাল ব্যালট এর ভোটগুলো টিকে যায়, গণনা হয়, তাহলে জামাত উপকৃত হবে। আর যদি চাপ দিয়ে বিএনপি এই পোস্টাল ভোটকে বাদ দেওয়া হতে পারে, তাহলে এটা বিএনপির লাভ। আপনাদের মতামত জানতে দর্শক, এই পোস্টাল ব্যালটে যে প্রবাসীরা ভোট দিয়েছে এবং যে অনিয়ম দেখতেছেন, এগুলো পত্রিকা দেখতেছেন, আগামীকাল কারো দেখবেন, এটা নিয়ে আপনারা কি ভাবছেন? কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।